সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জয় বাংলা কলেজ খুলনার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশীথ কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় পৌরনীতি ও এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের জন্য আমাদের পৌরনীতির জ্ঞান থাকা প্রয়োজন। নাগরিক জীবনের বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান নিয়ে পৌরনীতি আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে পৌরনীতি কি। পৌরনীতি একটি বাংলা শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। তাহলে পৌরনীতি হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কিত একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নাগরিক এবং নগর রাষ্ট্র সম্পর্কে কি জানি? নাগরিক সম্পর্কে আমরা মোটামুটি জানি। নাগরিক হচ্ছে একটি রাষ্ট্রের বসবাসকারী মানুষ। কিন্তু নগর রাষ্ট্র কি? নগর রাষ্ট্র হচ্ছে এমন একটি রাষ্ট্র যেটি একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে। বর্তমানকালে কি এই নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখতে পাওয়া যায়? না, বর্তমানকালে নগর রাষ্ট্রের অস্তিত্ব এই জন্য নেই কেননা রাষ্ট্রের পরিধি এখন অনেক বড় হয়েছে, জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর কার্যাবলীও অনেক বেড়ে গেছে, যার কারণে এখন আর নগর রাষ্ট্রের অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। তবে প্রাচীনকালে এই নগর রাষ্ট্রের অস্তিত্ব ছিল। প্রাচীনকালে গ্রিস কতগুলো নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এরকম দুটি নগর রাষ্ট্রের কথা আমরা জানতে পারি। সেই নগর রাষ্ট্র দুটি হলো এথেন্স এবং স্পার্টা। গ্রিসে এথেন্স এবং স্পার্টা নামে দুটি নগর রাষ্ট্র ছিল। তাহলে প্রাচীনকালে পৌরনীতি বলতে নাগরিক এবং নগর রাষ্ট্রকে বোঝানো হতো। প্রাচীনকালে নাগরিক বলতে এখনকার মতো কিন্তু রাষ্ট্রে বসবাসকারী সবাইকে বোঝাতো না। অর্থাৎ প্রাচীনকালে নাগরিক বলতে শুধুমাত্র যারা রাষ্ট্রীয় কার্যকলাপে অংশগ্রহণ করতে পারত তাদেরকেই বোঝানো হতো। এরপরে আমরা পৌরনীতি বাংলা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটি একটু দেখার চেষ্টা করছি। পৌরনীতির পৌর শব্দটি সংস্কৃত পুর বা পুরী শব্দ থেকে এসেছে। এই পূর্ব পুরী শব্দের অর্থ হচ্ছে নগর। অর্থাৎ এই নগরে যারা বসবাস করত তাদেরকে বলা হতো পুরবাসী বা পুরীবাসী বা পৌরবাসী। কাজেই এখান থেকে আমরা দেখি যে পৌরনীতি হচ্ছে নগর সম্পর্কিত একটি বিদ্যা। তাহলে আমরা কি বলতে পারি? এই দুটি উৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে আমরা বলতে পারি পৌরনীতি হলো নাগরিক, নগর বা নগর রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান। প্রামাণ্য সংজ্ঞা অর্থাৎ আমরা উৎপত্তিগত অর্থ আলোচনা করে পৌরনীতি সম্পর্কে যা জানতে পারলাম তার সাথে আমরা এবার কিছু সংজ্ঞার মিল করার চেষ্টা করব। প্রফেসর E.M. হোয়াইট এর মতে civics is the subject that deals with everything appertaining to citizenship, যার বাংলা অর্থ এরকম: নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এখানে E.M. হোয়াইট নাগরিকতার উপরে জোর দিয়েছেন।
অর্থাৎ নাগরিকতার সাথে সম্পর্কিত সবকিছুকেই তিনি পরিণতির অন্তর্ভুক্ত করেছেন। আরেকটি সংজ্ঞা এবার আমরা দেখি এফ.আই. গ্লাউডের মধ্যে civics is the study of institutions, habits, activities and spirit by means of which a citizen may perform the duties and receive benefits of membership in a political community। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার মাধ্যমে মানুষ রাজনৈতিক সম্প্রদায়ের তথা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই পরিণতি। তাহলে এফ.আই. গ্লাউড বলেছেন যে নাগরিক যার মাধ্যমে রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করে, সেই সকল বিষয় যা অধ্যয়ন করে জানা যায় সেটি হচ্ছে পরিণতি। এম হোয়াইট তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen's past, present and future, local, national and human। অর্থাৎ এম হোয়াইট প্রথমে বলেছিল যে নাগরিকতার সাথে সম্পর্কিত সবকিছুই পরিণতির অন্তর্ভুক্ত। এবার এম হোয়াইট আরো স্পষ্ট করে দিয়েছে। এবার তিনি বলেছেন যে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। তাহলে এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে পরিণতি হলো নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান বা শাস্ত্র, যা নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। এবারে আমরা পরিণতির পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। কেন আমরা পরিণতি পাঠ করব? পরিণতির ভিতরে কি আছে, কোন কোন বিষয় নিয়ে পরিণতিতে আলোচনা করা হয়, সেগুলো এই পরিণতির বিষয়বস্তুর মধ্যে পড়ে। পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এটি আমরা ইতিমধ্যেই জেনেছি। কাজেই নাগরিকের সাথে সংশ্লিষ্ট সব কিছু নিয়েই পরিণতি আলোচনা করে। নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা ভোগ করবে, নাগরিকের রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব রয়েছে, কিভাবে একজন নাগরিক নাগরিকতা অর্জন করতে পারে, অর্থাৎ নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলো কি কি, কিভাবে একজন নাগরিক সুনাগরিক হয়ে উঠতে পারে, অর্থাৎ সুনাগরিকতার গুণাবলীগুলো কি কি, এগুলো পরিণতির বিষয়বস্তু। মৌলিক প্রতিষ্ঠান, পরিণতি কিছু মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। যেহেতু নাগরিক প্রথমে পরিবারের সদস্য, তারপর সমাজের সদস্য, তারপর রাষ্ট্রের সদস্য, কাজেই পরিণতি এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে বা পরিণতির বিষয়বস্তুর মধ্যে এই প্রতিষ্ঠানগুলো আছে। রাজনৈতিক প্রতিষ্ঠান, পরিণতি কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সংবিধান, সরকার, রাজনৈতিক দল। সংবিধান কাকে বলে, সংবিধান কিভাবে তৈরি করা হয়, সংবিধান কত প্রকারের হতে পারে, সরকার কি, সরকারের শ্রেণীবিভাগ, সরকারের অঙ্গসমূহ, সরকারের কার্যাবলী, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আমলাতন্ত্র,
ইত্যাদি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো পৌরনীতির বিষয়বস্তু। এরপরে আছে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। একজন নাগরিক কিছু স্থানীয় প্রতিষ্ঠানের সদস্য। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা এই স্থানীয় প্রতিষ্ঠানগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। অর্থাৎ নাগরিক এই স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত, কাজেই পৌরনীতি এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা করে। জাতীয় প্রতিষ্ঠান, নাগরিক যেমন স্থানীয় একটি সংস্থার সদস্য, ঠিক তেমনি জাতীয়ভাবে সে একটি রাষ্ট্রের সদস্য। এই রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য কি, রাষ্ট্র থেকে সে কি সুযোগ সুবিধা ভোগ করে, এগুলো পৌরনীতির বিষয়বস্তু। এরপরে আছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অর্থাৎ একজন নাগরিক একটি দেশের নাগরিক হওয়ার পাশাপাশি সে এই বিশ্বেরও একজন নাগরিক। অর্থাৎ এই বর্তমান বিশ্বায়নের যুগে কোনো নাগরিক শুধুমাত্র তার দেশের নাগরিকই নয়, সে এখন একজন বৈশ্বিক নাগরিক। এবং এই বৈশ্বিক নাগরিক হওয়ার প্রেক্ষিতে সে অনেক বৈশ্বিক প্রতিষ্ঠানের সদস্য। এরকম যে সংগঠনগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে জাতিসংঘ। আমরা জানি পৃথিবীর বেশিরভাগ দেশই জাতিসংঘের সদস্য, এবং এই জাতিসংঘ বা এ ধরনের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। এরপরে রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্ব আছে, অর্থাৎ রাজনীতির কিছু বিষয় সম্পর্কে যে তাত্ত্বিক আলোচনা সেটি পৌরনীতির মধ্যে আছে। যেমন রাষ্ট্রের উৎপত্তি, কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, এ সম্পর্কে কার কি মত, এটি পৌরনীতির বিষয়বস্তু। সার্বভৌমত্ব, যেটি রাষ্ট্রের একটি উপাদান, এই সার্বভৌমত্ব তত্ত্ব নিয়ে আলোচনা করে পৌরনীতি। এরকম আরো অনেক তত্ত্ব আছে, যেমন সাম্য, স্বাধীনতা, আইন, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এগুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। এরপরে রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাস নিয়ে পৌরনীতি আলোচনা করে, বা রাজনৈতিক ইতিহাস পৌরনীতির বিষয়বস্তু। পৌরনীতি ইতিহাসের রাজনৈতিক দিকগুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ অতীত ইতিহাস নিয়ে পৌরনীতি আলোচনা করে। যেমন আমরা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাস, পাকিস্তান আমলের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস এটি আমরা পৌরনীতির মাধ্যমে জানতে পারি। সর্বশেষ সাংবিধানিক বিবর্তন। সাংবিধানিক বিবর্তনটি কি? অর্থাৎ সংবিধান সময়ে সময়ে কিভাবে বিবর্তিত হয় সেটি আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ ব্রিটিশ শাসনামলে আমাদের সাংবিধানিক পরিবর্তন বা বিবর্তন কতটুকু হয়েছে, পাকিস্তান আমলে কতটুকু হয়েছে, বর্তমান বাংলাদেশের সময়ে কতটুকু হয়েছে, এই বিষয়গুলো আমরা এই পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা যতটুকু শিখলাম এ সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে প্রশ্ন করবে। যেহেতু এটি ফেস টু ফেস ক্লাস নয়, কাজেই তোমরা কমেন্টে প্রশ্ন করবে, আমি সেখানে উত্তর দেব। তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বিপদ কাটিয়ে উঠে আমরা আবার
আমাদের প্রিয় প্রতিষ্ঠানে ফিরে আসব এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।